জি 24 ঘন্টায় আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে আত্রেই রিমাল কিন্তু একটু একটু করে মূল ভূখণ্ডের দিকে এগিয়ে আসছে, আর যত এগিয়ে আসছে ততই ঝড় এবং বৃষ্টির প্রকোপ বাড়ছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং অবশ্যই কলকাতা কিন্তু বৃষ্টি বাড়তে শুরু করেছে, ঝড়ের দাপট, হাওয়ার দাপট বাড়তে শুরু করেছে। রাত যত বাড়বে তত এই হাওয়ার দাপট বাড়তে শুরু করবে একেবারে। আর মাঝ রাতের দিকে এটা ল্যান্ডফল হওয়ার সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এখনো যেটা বলা হচ্ছে প্রবল বৃষ্টি হবে, আর ঝড় সেটার গতিবেগও বেশ ভালোই থাকবে, 120 কিলোমিটারের থেকে বেশি গতিবেগ থাকতে পারে। প্রবল বৃষ্টি মানে রাত্রেই বেশ কিছু এলাকাকে রেড জোন করা হয়েছে। 24 পরগনা অবশ্যই রেড জোনের তালিকায়, মানে বৃষ্টির পরিমাণটা সেখানে কিন্তু মারাত্মক এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে কলকাতাতে। এবং খুব গুরুত্বপূর্ণ যে জোয়ারের টাইমিংটাও এই সময় থাকছে, ফলে জলের যে স্তর সেটা অনেকটাই বেড়ে যাবে, আর তার প্রভাবে কলকাতা বা শহর লাগোয়া অঞ্চলে যেটা ওয়াটার লগিং এর প্রবলেম হয় এবং গাছ, সেই ছবি আমরা দেখাচ্ছি, ঝড়ের জন্য গাছ পড়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় গাছ পড়ে রাস্তা যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। পুরসভা তৎপর রয়েছে, পুরসভা সক্রিয় রয়েছে। নাগেরবাজার এলাকায় এই গাছ পড়েছে, আমরা দেখাচ্ছি সেই ছবি। দেখুন ঝড়ের যে এখনো পর্যন্ত সেইভাবে ঝড় কিন্তু আসেইনি বলা যায়, হাওয়ার দাপট শুধু হয়েছে। হ্যাঁ, শুধু দাপট দেখা যাচ্ছে মাঝে মাঝে, আর তাতেই নাগেরবাজার এলাকায় গাছের ডাল ভেঙে পড়েছে। দেবাঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দেবাঞ্জন রয়েছে ওয়েদার অফিস থেকে, আবহাওয়া দপ্তর থেকে। কি আপডেট রয়েছে দেবাঞ্জন? ঠিক কোথায় রয়েছে এখন এই রিমাল এবং কি বলছে এখনো পর্যন্ত হাওয়া অফিস? সব্যসাচী, হাওয়া অফিসের যে ট্র্যাকিং, সেখানে 2:30টার সময় দেখা গিয়েছিল যে সাগরদ্বীপ থেকে প্রায় 160 কিলোমিটার দূরে এবং ক্যানিং থেকে 190 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় রেমাল। কিন্তু তারপরে অনেকটা সময় কেটে গিয়েছে, তার ফলে এই দূরত্ব এই মুহূর্তে অনেকটাই কমেছে বলা যেতে পারে। এই মুহূর্তে উপকূলের খুব কাছাকাছি রয়েছে ঘূর্ণিঝড় রেমাল, এবং তার ফলে উপকূল অঞ্চল এবং গোটা বলা যেতে পারে দক্ষিণবঙ্গে যে দমকা হাওয়া সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ঠিক রাত 11:30 তারপর থেকে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে উপকূলীয় অঞ্চলে, এবং তার যে জায়গাটা আছড়ে পড়বে বলা হচ্ছে, অর্থাৎ সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া এর মাঝামাঝি মংলা বন্দর বা যে কোনো জায়গায়। কারণ আর আবহাওয়া অফিস এখনও সেটা সব মানে একদম নিশ্চিত করে বলতে পারেনি বা এখনও জানায়নি, তার কারণ শেষ মুহূর্তেও এর অভিমুখ বদল হতে পারে। সেজন্য আরও ট্র্যাকিং চলবে, 8টার পর থেকে আরও ট্র্যাকিং চলবে। তখনই হয়তো জানা যাবে যে ঠিক এক্স্যাক্ট কোন জায়গায় এর ল্যান্ডফল হবে। তবে হাওয়া অফিস জানাচ্ছে এর ফলে কিন্তু ঘূর্ণিঝড় যত উপকূলের দিকে এগিয়ে আসবে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং লাল সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টিপাতের, অর্থাৎ 7-12 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে 24 পরগনা। এই বৃষ্টিপাত, দেবাঞ্জন আমাদের প্রতিনিধি যেটা জানাচ্ছিলেন যে বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টির সতর্কতা দেওয়াই হয়েছে এই রিমালের জেরে। এবং ইন্টারেস্টিং, এটা কিন্তু প্রত্যেককে মাথায় রাখুন যে মোটামুটি 11টা 11:30 তারপর থেকে কিন্তু রিমালের যে আসল তাণ্ডব, রিমালের যে আসল প্রভাব সেটা আমরা বুঝতে শুরু করব। একেবারে ল্যান্ডফল কোথায় হবে সেটা এক্স্যাক্ট এখনো বলতে পারছেন না আবহাওয়াবিদরা, কিন্তু তারা মনে করছেন বাংলাদেশের মংলা বা এই অঞ্চলে হতে পারে। দেবারতী আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবারতী, অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে কলকাতায়, এই সময় জোয়ারও রয়েছে, আবার রিমালের দাপটে বৃষ্টিও হবে। প্রস্তুতি কি রয়েছে পুরসভার? পুরসভার প্রস্তুতি যেরকম রয়েছে সেটা হলো গত 1.5-2 সপ্তাহ ধরেই বেশ কয়েকটা দফায় দফায় বৈঠক হয়েছে, এবং আজকেও আমরা দেখলাম যে শেষ মুহূর্তে মেয়র ফিরহাদ হাকিম তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রত্যেকটি বোরোতে যে অফিসাররা ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন, যারা আজকে সারা রাত থাকবেন এবং আগামীকাল তো সোমবার যেহেতু তাদের ডিউটি রয়েছেই থাকবেন। এবং পুরসভার কাছে মূল চ্যালেঞ্জ হচ্ছে শহরকে জলমুক্ত রাখা, এবং কলকাতা শহরের গাছগুলো যেহেতু এমনিতেই বিপজ্জনক অবস্থায়
অবস্থায় রয়েছে, অল্প হাওয়া দিলেই বৃষ্টিতে গাছগুলো পড়ে যায় রাস্তার মাঝে। সেক্ষেত্রে আগামীকাল যেহেতু সোমবার, সেহেতু যান চলাচলে যাতে কোনোভাবেই বিঘ্ন না ঘটে সেই কারণে দ্রুত সেই গাছগুলোকে যাতে সরিয়ে ফেলা হয় সেই ব্যবস্থা রাখা হয়েছে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে, তা হলো আমফানের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে গাছ পড়ে গিয়েছে, তারপর যন্ত্রপাতি নিয়ে সেই অঞ্চলে পৌঁছতেই দীর্ঘ সময় লেগে গিয়েছিল পুরসভার কর্মীদের। এক্ষেত্রে আমফানের থেকে শিক্ষা নিয়ে বেশ কয়েকটি ল্যাডার, বেশ যন্ত্রপাতি নিয়ে টিম করে করে লোকজনকে আগে থেকেই যে যে জায়গায় গাছ পড়ার প্রবণতা বেশি আছে সেই জায়গায় তাদেরকে পাঠিয়ে রাখা হয়েছে এবং তারা আগে থেকেই ওখানে শেল্টার নিয়েছেন। ড্রেনের কাজ যারা করেন, ড্রেন পরিষ্কার করে দ্রুত জল নামানোর কাজ যারা করেন, তাদেরকে আগে থেকেই বিভিন্ন পকেটগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাম্পিং স্টেশন যাতে কাজ করে সেগুলো দেখা হচ্ছে। এছাড়া প্রত্যেকটা বোরোতে শেল্টার করা হয়েছে, সেই শেল্টারে যারা বিপজ্জনক বাড়িতে রয়েছেন তাদেরকে সরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। এখানে খুব ইন্টারেস্টিং আরেকটা জায়গা রয়েছে, তোমরা জানো যে গোটা কলকাতা শহরে জল সরবরাহ হয় টালা ট্যাঙ্কের মাধ্যমে এবং মূল কলকাতা শহর মূলত কালীঘাট টালিগঞ্জের একটা অংশ পর্যন্ত একদম 1 নম্বর ওয়ার্ড থেকে এই টালা ট্যাঙ্কটা কিন্তু বেসিক্যালি একটা লোহার চৌবাচ্চার মতো, 4টি প্রকোষ্ঠ রয়েছে। সেই টালা ট্যাঙ্ক কিন্তু বেশি হাওয়া দিলে নড়বড় করতে পারে, এরকম সম্ভাবনা ধরে রাখা হয়। সেই ক্ষেত্রে যেটা আমফানের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে সফলতার মুখ দেখেছিল কলকাতা পুরসভা, এক্ষেত্রেও সেটা করা হচ্ছে যে টালা ট্যাঙ্কে প্রায় 90 লক্ষ গ্যালন জল ধরে এবং সেই টালা ট্যাঙ্কে কিন্তু পূর্ণ সবসময় করা হয় না, কিন্তু ইতিমধ্যেই সেই কাজ চালু হয়ে গিয়েছে। আজকে দুপুরের পর থেকে গোটা টালা ট্যাঙ্কে ভর্তি করা হচ্ছে, অর্থাৎ 90 লক্ষ গ্যালন জল দিয়ে টালা ট্যাঙ্কে ভারী করে দেওয়া হচ্ছে যাতে ওই টালা ট্যাঙ্ক কোনোভাবেই হাওয়ার দাপটে নড়তে না পারে। অর্থাৎ সব মিলিয়ে কলকাতা পুরসভা কোমর বাঁধছে, কিন্তু কলকাতা পুরসভার পক্ষ থেকে মেয়র ফিরহাদ হাকিম তিনি ইতিমধ্যেই শহরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন যে 200 বা 100 মিলিমিটার বৃষ্টি যদি একসঙ্গে হয় তাহলে কিন্তু কিছুক্ষণ অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা জমা জলের যে একটা সমস্যা সেটা কিন্তু ভোগ করতে হতে পারে। জমা জলের সমস্যা থাকবে, কিন্তু সেই জমা জল যাতে সরিয়ে দেওয়া যায় সেই চেষ্টাও চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।